তিনি একটা গাছের গুড়ি ধরে বন্যার জলে ভেসে যাচ্ছেন। তার চিৎকার কারো কানে যাচ্ছে না। কেউ আছেন? আমাকে বাঁচান, আমি ভেসে যাচ্ছি, আমাকে বাঁচান, আমি সাঁতার কাটতে পারি না। কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন? দয়া করে আমাকে সাহায্য করুন। রাজকুমারীর হাজার চিৎকারের পরেও কেউ তার চিৎকার শুনতে পেল না। সে সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়ে গাছের গুড়িটাকে শক্ত করে ধরে ভেসে চলছে। যাক বাবা, ওপরওয়ালার কৃপায় আমাদের কোনো ক্ষতি হয়নি। কাল রাতে যা বন্যা হয়ে গেল, বাপরে বাপ! হেমা, বাড়ির চারিদিকে কি অবস্থা! কত নোংরা জমেছে! এসব পরিষ্কার করতে এবার আমার কাল ঘাম ছুটে যাবে। রতন এতক্ষণ নিজের মনেই কথা বলে যাচ্ছিল। তারপরে সে দেখতে পায় তার উঠানের পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে রাজকুমারী মোহিনী। সে ছুটে যায় তার কাছে। আরে, এটা আবার কে? মনে হচ্ছে বন্যায় ভেসে গিয়েছিল। সাজ পোশাক দেখে তো মনে হচ্ছে কোনো বড় বাড়ির মেয়ে। যাই হোক, আগে দেখি বেঁচে আছে কিনা। হ্যাঁ, বেঁচে তো আছে, তবে মনে হচ্ছে বন্যার জল খেয়ে ফেলেছে, তাই অজ্ঞান হয়ে গেছে। যাই, একে বাড়ি নিয়ে যাই। আমাদের ক্ষতি হয়নি তো কি হয়েছে, কারো সাহায্য তো করতে পারবো। এই বলে রতন মোহিনীকে কোলে করে নিয়ে তারা বাড়ির ভেতর চলে যায়। তখনও মোহিনীর কোনো জ্ঞান নেই, যেন মনে হচ্ছে সে একেবারে গভীর ঘুম ঘুমাচ্ছে। সেনাপতি! আগে মহারাজ, এখনো কোনো খবর পাইনি, তবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। সারা রাজ্য তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও কিচ্ছু পেলাম না। যত তাড়াতাড়ি সম্ভব আমার মেয়ে আমার ঘরে চাই। তোমাদের এমনি এমনি বেতন দিয়ে কাজে রাখছি না। মহারাজ, আমি নিজে পর্যন্ত খোঁজাখুঁজি করেছি, তবে না পেলে কি বলবো বলুন তো। মহারাজ, আমি জানি না, যে করেই হোক আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন। সেই কাল থেকে বেরিয়েছে, এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পেলাম না। চিন্তা হয় না বলুন? আহা রানী, এভাবে কান্নাকাটি করলে হয় না। সেনাপতি তো ওর কাজ করছে। তোমার মেয়ে যদি কাল না বলে বেরিয়ে যায়, আমি কি করতে পারি বলো তো? আমি কিচ্ছু জানি না, আমি আপনাদের পায়ে পড়ছি, দয়া করে আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দিন। হ্যাঁ গো হ্যাঁ, ওই সব নিয়েই তো আলোচনা করছি, দেখতে তো পাচ্ছই। যাও, তুমি ভেতরে যাও তো, আমাদেরকে একটু কথা বলতে দাও। মহারাজ, আমি যথেষ্ট চেষ্টা করছি, আমায় ভুল বুঝবেন না। এখন কি আমি যেতে পারি? হ্যাঁ, সে তো যাবই, তবে বলো, সারা রাজ্যে কোথায় কোথায় খুঁজেছো? সারা রাজ্যে সব জায়গা খোঁজা হয়ে গেছে। আজকে আশেপাশে রাজ্যগুলোতেও খোঁজাখুঁজি শুরু করেছি। বন্যার কারণে যদি ভেসে যায়, তাহলে তো এই রাজ্যে শুধু খুঁজলে হবে না। আমি তো ওটাই বলতে চাচ্ছিলাম। তোমাদের রানীমা তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওর সামনে কিছু বলাও যাচ্ছে না। ভালোভাবে কাজ করো, রাজকুমারীকে খুঁজে দিলে ভালো টাকা পুরস্কার দেব। না মহারাজ, আমি পুরস্কারের জন্য কাজ করছি না, এটা আমার কর্তব্য। আমি আমার কর্তব্য পালন করছি। এখন তাহলে আমি আসি মহারাজ। হ্যাঁ যাও, ভালো করে কাজকর্ম করো। তেমন যদি হয় আরো কয়েকটা সৈনিক কাজে লাগাও, তবে আজকের মধ্যে আমার মেয়ে আমার ঘরে চাই। যথা আজ্ঞা মহারাজ। এই বন্যা এলে কারো না কারো ক্ষতি হবেই হবে। প্রত্যেকবার গরিবেরই হয়, এবারই বড়লোক বাড়ির মিষ্টি মেয়েটার এই অবস্থা। বিধাতাকে জানাই, খুব তাড়াতাড়ি যেন ঠিক হয়ে যায়। ঠিক এমনই সময় রাজকুমারী মোহিনীর জ্ঞান ফিরে। জ্ঞান ফিরে সে এদিক ওদিক দেখতে থাকে। কোথায় গেলি রে বাবা? এইদিকে আয়, মেয়েটার জ্ঞান ফিরেছে তো। হো, জ্ঞান ফিরেছে? কি বলছে গো? এখনো কিছুই বলেনি রে বাবা,
তুই কথা বল ওর সাথে। আমি কোথায়? এটা কোন জায়গা? তুমি আমাদের বাড়িতে আছো। তোমার নাম কি গো? আমার নাম রতন। আমি একজন গরিব কাঠুরে। ও কাঠুরে, আমি কে? আপনি কে সেটা তো আপনি জানেন। আমরা তো আপনাকে বন্যা থেকে উদ্ধার করেছি। কি সব উল্টো পাল্টা বলছেন? বন্যা থেকে আবার উদ্ধার করবেন কেন? আমি তো শুয়ে আছি। আজব কথা বলেন তো। মা, আমার মনে হচ্ছে মেয়েটার স্মৃতি হারিয়ে গেছে। সারা রাত বন্যার পানিতে ভেসে এসেছে। হয়তো মাথাতে চোট লেগেছে। আরে বাবা, আমার স্মৃতিশক্তি কেন হারিয়ে যাবে? আর কেন আপনি বারবার বলছেন আমায় বন্যা থেকে উদ্ধার করেছেন? আমি তো বাড়িতে শুয়ে। আচ্ছা আচ্ছা, ওসব বাদ দেন। আমি আপনার নামটা বলে দিচ্ছি। আপনার নাম কমলা। নামটা পছন্দ হয়েছে তো? পছন্দ হওয়ার কি আছে? আমার তো এটা জন্মগত নাম। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে আমার মায়ের একটি কাপড় এনে দিচ্ছি। আপনি কাপড়টা বদলে ফেলুন। এত ভারী কাপড়ে আপনি থাকতে পারবেন না। এই বলেই রতন তার মায়ের আলমারি থেকে একটা হালকা কাপড় এনে রাজকুমারীর হাতে দেয়। কি হলো মা, তুমি আমায় রান্নাঘরে নিয়ে এলে কেন? বলছি বাড়িতে যে চাল ছাড়া আর কিছুই নেই, কিছু কিনে নিয়ে আয় বাবা, বাড়িতে অতিথি আছে। মা, আমার কাছে তো এখন কোনো টাকা পয়সা নেই। এখন কিভাবে আনবো? টাকা পয়সা নেই তো কি হয়েছে, রোজগার করে নিয়ে আয়। জঙ্গলে গিয়ে কটা কাজ কেটে হাটে নিয়ে চলে যা, এই বন্যার সময় ভালো দাম পাবি। কথাটা তুমি ঠিকই বলেছ। তাহলে কি নিয়ে আসবো গো? কিছু ফলমূল কিনে নিয়ে আসিস, আর সাথে একটুখানি ভালো দেখে মাছও নিয়ে আসিস। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। আর তুমি ওর খেয়াল রেখো। যদি কোনো অসুবিধা হয় তাহলে কবিরাজ মশাইয়ের কাছে নিয়ে যেও। হ্যাঁ রে হ্যাঁ, তুই কোনো চিন্তা করিস না, এদিকটা আমি সামলে নেব। আমি ততক্ষণে উনুনে ভাত চাপাচ্ছি, তুই মাছ কিনে নিয়ে আসিস, তারপর মাছটা ভেজে নেব। বলছি মা, একটু মিষ্টি নিয়ে এলে ভালো হতো না? ও তো অনেক বড় বাড়ির মেয়ে। ওকে তো আর যাতা খাইয়ে দিলে হবে না। যখন ওর সবকিছু মনে পড়বে, যদি আমাদের কিছু সাহায্য করে। আচ্ছা, তোর যেটা ভালো মনে হয় সেটাই করিস। এখানে আমি আর কি করতে পারি বল? তোরা বড় হয়েছিস, এখন এসব ব্যাপারে তোরাই ভালো বুঝবি। আমি ওকে বলে বেরিয়ে যাচ্ছি। তুমি কাজ করো, আর সাবধানে থাকবে। চারিদিক কিন্তু পিছল হয়ে আছে। কেমন আছেন এখন? আপনার কোনো কষ্ট হচ্ছে না তো? আমি একদম ঠিক আছি। আর আপনারা কেন এমন করে বলছেন বলুন তো? আমার তো কোনো কিছুই হয়নি। ও আচ্ছা, হ্যাঁ ভুলে গিয়েছিলাম। আমি জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছি। আপনি বিশ্রাম করুন। আর কিছু প্রয়োজন হলে মা রান্নাঘরে আছেন, বলবেন। জঙ্গলে যাচ্ছেন কাঠ কাটতে? আমাকেও নিয়ে চলুন না। জঙ্গলে ঘুরতে না আমার খুব ভালো লাগে। না না, আপনি মেয়ে মানুষ। জঙ্গলে অনেক হিংস্র পশু ঘুরে বেড়ায়। কোনো বিপদ আপদ হলে আমি সামলাতে পারবো না। আপনি বাড়িতে থাকেন। আরে কিছু হবে না, আপনি চলুন তো। কেন যে আপনারা মেয়েদেরকে কম ভাবেন জানি না বাপু। আচ্ছা দাঁড়ান, আমি মাকে জিজ্ঞাসা করি। মা, ও মা, এদিকে একবার এসো তো। দেখো তোমার অতিথি কি বলছেন। তোমার অতিথি কি বলছে শোনো। বলছিল আমার সাথে জঙ্গলে যাবে কাঠ কাটতে। একদম না, জঙ্গলে গেলে হয় নাকি? তুমি তো বড় ঘরের মেয়ে। আপনারা কেন আমাকে আটকাতে চাইছেন আমি বুঝতে পারছি না। আমার কিছুই হবে না। আর কে বলেছে আমি বড় ঘরের মেয়ে? হ্যাঁ ঠিকই তো, আমি কোথাকার মেয়ে? এই রে, কেলো করেছে। আচ্ছা আচ্ছা, আপনি চলুন চলুন আমার সাথে। এসব কথা পরে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। আপনাকে কখন থেকে বলছি আমি গিয়ে একটু একটু আপনাকে সাহায্য তো করতে পারবো, তারপর ঘোরাঘুরিও করবো একটু। প্রকৃতির মাঝে থাকতে আমার কি যে ভালো লাগে।
এই যে শুনুন, আপনাকে একটা কথা বলছি, না বলে এদিকে ওদিকে চলে যাবেন না, আর একা একা কোথাও যাবেন না, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার চলুন দেখি। মহারাজ, আপনি কি মনে করছেন বলুন তো? আমার মেয়েটা কোথায় আছে? ওকে তো এখনো খুঁজে পাওয়া গেল না, আর আপনি কিনা এখনো হাতের ওপর হাত রেখে বসে আছেন। আরে তুমি আবার শুরু করলে। তোমায় তো বললাম খোঁজাখুঁজি চলছে, তারপরেও রাজসভায় এসে এইরকম করছো কেন? আপনি রেগে কেন যাচ্ছেন? আপনি একজন রাজা হয়ে নিজের মেয়েকে খুঁজতে পারছেন না, আর আপনি আমায় রাগ দেখাচ্ছেন। উফ, তুমি তো দেখছি মাথা খারাপ করে দেবে। তোমাকে তো সকালবেলা বললাম। বলছি সব ঠিক আছে, নিজে খুঁজতে গেছো, নিজে তো এখনো পায়ের ওপর পা তুলেই বসে আছো, তা মেয়েটা কার? উফ, এখন কি আমি রাস্তায় রাস্তায় খুঁজতে বেরোবো নাকি? আজব কথা বলছো। আজব কথা বলার কি আছে? একজন বাবা কি নিজের মেয়েকে খুঁজতে যেতে লজ্জা বোধ করছে? ছি 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 ছি, এরকম দিনও আমায় দেখতে হবে ভাবতে পারিনি। এবার কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে। ভালোভাবে বলছি, এখান থেকে চলে যাও, না হলে কিন্তু। কি করবেন কি আপনি? আপনার কিছু সামর্থ্য নেই। যে নিজের মেয়েকে খুঁজে পায় না, সে আবার বড় বড় কথা বলে। দাসী, কে কোথায় আছো? তোমাদের রানীমাকে নিয়ে যাও। রাজসভায় এসে কাজের মাঝে ব্যাঘাত ঘটাচ্ছে। কাউকে নিয়ে যেতে হবে না, আমি নিজেই চলে যেতে পারবো। বুঝতে পেরে গেছি আপনার ক্ষমতা কতদূর। আমি নিজেই খুঁজে বের করবো আমার মেয়েকে, কারোর ভরসায় থাকবো না আমি, এই বলে দিলাম। এই যা ইচ্ছে তাই করো তো, আমার আর ভালো লাগে না। তোমাকে এর আগেও বলেছি মেয়েটাকে একা একা কোথাও যেতে দেবে না। তারপরেও যদি বেরিয়ে পড়ে, এখানে আমার কি করার আছে? ও তো ছেলে মানুষ বেরিয়ে পড়েছে, তা আপনার কি কোনো দায়িত্ব জ্ঞান নেই নাকি? বিয়ের বয়সী হয়ে গেল, এখনো বলছো ছেলে মানুষ? তাহলে আর কিছু বলার নেই, তোমার যা ইচ্ছা হয় তাই করো। আপনাকে দেখেও আমার কষ্ট হচ্ছে। আপনি কত খাটাখাটনি করেন। আমার তো আর আপনার মতন সৌভাগ্য নেই যে বাড়িতে বসে থাকবো। আমাকে যে কাজ করতেই হবে, না হলে দুবেলা দুমুঠো খেতে পারবো না। আপনি এমন করে বলছেন কেন? আপনার এই কষ্টটাকে আমি অনুভব করতে পারছি। আমি আপনার এই কষ্টের ভাগিদার হতে চাই। কি বলছেন আপনি? আমি কিছু বুঝতে পারছি না। এই দেখুন, আমি খুব সহজ সরল মানুষ। পরিষ্কার করে বলুন। আপনার সেবা যত্ন, পরিশ্রম সব কিছু দেখে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। সত্যি বলতে আমিও আপনাকে পছন্দ করতে শুরু করেছি। কি সুন্দর আপনার দুটি চোখ, কি সুন্দর আপনার মুখের গঠন। ও তাই বুঝি? তাহলে এতক্ষণ আমায় বলেননি কেন? আসলে আমার মনে ভয় ছিল, তাই বলতে পারিনি আপনাকে। আপনি যখন বলেই দিলেন, তখন আমিও বলে ফেললাম। সব ঠিক আছে, কিন্তু মাঝে আপনি বলাটা বন্ধ করতে হবে। তুমি বলবো। কি তুমি রাজি তো? তোমার কোনো আপত্তি না থাকলে আমারও কোনো আপত্তি নেই। আমারও কোনো আপত্তি নেই। তাহলে এখন থেকে আমি তোমার সব কিছুর ভাগীদার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার যেতে হবে তো আমায়। এখানে কাজ শেষ হয়েছে। এবার এই কাঠগুলোকে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করব। একটু দেরি হবে আমার। কথাটা শুনুন, আপনি বাড়ি যান। আচ্ছা, বাড়ি যাই। আমি কি আর তোমার কথার অবাধ্য হতে পারি? আচ্ছা, সাবধানে যাবেন কিন্তু। বাড়িতে মা আছে, মায়ের কাছে গিয়ে গল্প করবেন। আমি কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরছি। আপনি চলে এসেছেন, চলুন ঘরে গিয়ে বসুন। আমি যাচ্ছি, এই দিকে ভাতটা হয়েই এসেছে, ছেলেটা আসেনি। আরে কাকিমা, আমার জন্য অত ব্যস্ত হতে হবে না। আমি এমনই ঠিক আছি। উনি তো আমাকে বাড়ি যেতে বললেন, আর উনি বাজারের দিকে গেলেন।
তা বুঝলাম, তা তুমি দাঁড়িয়ে কেন আসো? পাশে বসো না। আচ্ছা, একটা কথা বলবো কাকিমা। রতন খুব ভালো ছেলে, সবার কথা খুব ভাবে, তাই না? হ্যাঁ, ও খুবই ভালো, কারোর কোনোদিন কোনো খারাপ চায়নি। ওর নিজের ক্ষতি হলে চলবে, কিন্তু অপরের ক্ষতি ও কোনোদিনও করবে না। কিন্তু আপনি এমন কেন প্রশ্ন করলেন? না না, ওনার সাথে গিয়েছিলাম তো, দেখে মনে হলো, তাই আপনাকে জিজ্ঞেস করলাম। বুঝতে পেরেছি। আমি একটা কথা বলছি মা, মন খারাপ করো না। আপনি বলতে কেমন যেন লাগছে, আমি কি তোমায় তুমি বলতে পারি? হ্যাঁ কাকিমা, অবশ্যই বলবো। আমারও এই আপনি বলতে কেমন একটা লাগছে, আসলে কোনোদিন বলা অভ্যাস নেই তো, তাই। তোমাকে এত দেখে শুনে রেখেছি, তুমি আমাকে তোমার নিজের মায়ের মতোই ভাবতে পারো। তুমি তো তোমার বাড়ি কোথায় তাও বলতে পারছো না। তোমার বাড়ি না জানতে পারা পর্যন্ত এখানেই তো রাখতে হবে। আমার এখানে থাকতে কোনো অসুবিধা তো হচ্ছে না, আমার তো বেশ ভালোই লাগছে তোমাদের সবার সাথে মিলেমিশে থাকতে। ও তাই? তোমাকে আমার খুব পছন্দ হয়েছে গো। তুমি কাদের বাড়ির মেয়ে জানি না আমি, তবে তুমি কিন্তু খুব মিষ্টি মেয়ে। আচ্ছা মা, এবার ওই কোণা থেকে আমায় থালাটা এনে দেবে? হ্যাঁ, কেন দেব না, এক্ষুনি এনে দিচ্ছি। তোমার তো বয়স হয়েছে, তুমি বসো। মোহিনী উঠে থালটা আনতে যায়, ঠিক সেই সময় পা পিছলে পড়ে যায় এবং মাথায় খুব আঘাত লাগে। তখন আর তার কোনো জ্ঞান থাকে না। হে রে, মেয়েটা তো পড়ে গেছে। কি গো, তুমি আমার কথা শুনতে পাচ্ছো? মা কমলা, চোখ খোলো। কি হলো গো তোমার? তুমি ঠিক আছো তো? এই রে, মেয়েটার মনে হয় মাথায় খুব আঘাত লেগেছে। মেয়েটাকে খাটে শুইয়ে দিয়ে একবার কবিরাজকে ডেকে আনি। এই যে সকলে একটু শুনুন আমার কথা। আমি পাশের রাজ্যের সেনাপতি বলছি। আমাদের রাজকুমারীকে কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ যদি আমাদের রাজকুমারীকে দেখে থাকেন। আপনাদের রাজকুমারীকে তো আমরা চিনি না, তাহলে বলবো কিভাবে? আর একটা মেয়েকে দেখলে বুঝতে পারবেন না সে রাজকুমারী কিনা? তার গায়ে থাকবে ভালো পোশাক, অনেক গয়না। না না, সেরকম কোনো কাউকে তো আমরা দেখিনি, আমার তো মনে পড়ছে না। আর কাল যা বন্যা হয়ে গেল, তারপর থেকে এই বাইরে বেরিয়েছি। আচ্ছা ঠিক আছে, যদি দেখতে পাও তাহলে অবশ্যই আমাদের রাজ্যে নিয়ে যেও। খুঁজে দিতে পারলে মহারাজ কিন্তু পুরস্কার দেবেন। না না, ব্যাপারটা পুরস্কারের নয়, ব্যাপারটা হচ্ছে মনুষ্যত্ববোধের। একটা মানুষ হারিয়ে গেছে, তাকে খুঁজে মহারাতের হাতে তুলে দিয়ে আসাটা আমাদের মতো মানুষের কর্তব্য। এখানে পুরস্কার দিয়ে কাউকে ছোট করবেন না। তোমার মতো ছেলে যেন সব জায়গায় থাকে, তবে একটাই সমস্যা, এরকম তোমার মতো ছেলে খুঁজে পাওয়া যায় না। সবাই তো লোভী। সবাই যেদিন বুঝতে পারবে সেদিন আর লোভ করবে না। আচ্ছা ভাই, আমি তোমাকে বলে গেলাম, তাহলে আমি বলে দেবো, তবুও তুমি সবাইকে একটু বলে দিও। হ্যাঁ হ্যাঁ, আমি বলবো। বিধাতার কাছে একটাই প্রার্থনা করি, আপনি যেন তাড়াতাড়ি রাজকুমারীকে খুঁজে পেয়ে যান। সে তো খুঁজতেই হবে। বাড়িতে যে রানীমা খুব কান্নাকাটি করছে, কি অবস্থায় আছে কি করছে কে জানে। আচ্ছা, আমি এলাম ভাই। কবিরাজকে সেই কখন থেকে খবর দিয়েছি, এখনো তো এলেন না। এদিকে মেয়েটার তো এখনো জ্ঞান ফিরল না। এই যে আমি এসে গেছি। তা কি হয়েছে রোগীর? কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। পা পিছলে পড়ে গিয়ে মাথায় আঘাত লেগেছে, আর তারপর থেকেই কোনো জ্ঞান নেই। আচ্ছা, আমায় একটু দেখতে দিন, তারপর যা ওষুধপত্র লাগবে আমি দিয়ে দেব। কবিরাজ মোহিনীর হাতটা ধরে দেখে নারী ঠিকঠাক চলছে কিনা। একটা ঔষধ মোহিনীকে খাইয়ে দেয়, তখনও মোহিনীর জ্ঞান ফেরে না। অবস্থা খুব একটা ভালো বুঝছি না। এই একটা ওষুধ খাইয়ে দিয়েছি, কখন জ্ঞান ফিরবে বলতে পারছি না আপাতত। এমন করে বলবেন না কবিরাজ মশাই,
আপনি কি আমাদের ভয় পাইয়ে দিচ্ছেন? বলুন না, মেয়েটা ভালো হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, ভালো হয়ে যাবে, তবে একটু সময় লাগবে। আর একটা মনে হচ্ছে ভালোই লেগেছে। আপনি বাড়িতেই তো থাকেন, যদি কোনো অসুবিধে হয় তাহলে আপনার কাছে আমি আবার যাব। আপনি অত উতলা হয়ে পড়বেন না, আমি ওষুধ খাইয়ে দিয়েছি। আর একটা ওষুধ দিয়ে যাচ্ছি, এটা আপনি একটু পরে খাইয়ে দেবেন। জ্ঞান না ফিরলেও মুখে দিয়ে দেবেন। আশা করছি একটা দিনের মধ্যে জ্ঞান ফিরে যাবে। জ্ঞান ফিরতে একদিন সময় লাগবে? বলছি কিছু হবে না তো? আরে না না, অত চিন্তা করবেন না, কিচ্ছু হবে না। শুধু আঘাত লেগেছে, সেই জন্য অজ্ঞান হয়ে গেছে। জ্ঞান ফিরলে সব ঠিক হয়ে যাবে। আর স্মৃতিশক্তি একটু ক্ষয় পেতে পারে। বিধাতার কাছে একটাই অনুরোধ, মেয়েটা তো কোনো দোষ করেনি, ওকে যেন বিধাতা ভালো করে দেয়। এই নিন, এই ওষুধটা রাখুন, একটু পরে খাইয়ে দেবেন। আমি তবে এখন আসি। মা, আমি চলে এসেছি। আর এই দেখো, অনেক বাজার করে এনেছি। এ কি, কমলা এভাবে পড়ে আছে কেন? ও শরীর খারাপ, অজ্ঞান হয়ে গেছে। আমি কবিরাজ মশাইকে খবর দিয়েছিলাম, উনি এসে ওষুধ দিয়ে গেছেন। কি হয়েছে গো? তুমি তো একবার আমাকে খবর দেবে, আমি ছুটে চলে আসতাম। অনেক ব্যাপার রে, আর মাথায় তো নেই তোকে ডাকার কথা। তবে কবিরাজ বলে গেলেন সে ভালো হয়ে যাবে, ভয়ের কোনো কারণ নেই। আমি কোথায়? আমি এখানে কি করছি? হাঁপ ছেড়ে বাঁচলাম। ওই তো কমলার জ্ঞান ফিরছে। কমলা, আপনি এখন ঠিক আছেন? কে কমলা? আর আপনারা কারা? আমার নাম তো মোহিনী। আরে আমি রতন, আপনাকে বন্যা থেকে উদ্ধার করেছি। কি আজে বাজে কথা বলছেন? আমি তো কাল বিকেলের দিকে ঘুরতে বেরিয়েছিলাম রথে চড়ে। আপনি কি আমাকে মিথ্যা কথা বলছেন নাকি? আর আমি তো আপনাকে চিনি না। একটু ভালো করে মনে করুন, আমি রতন। আমার সাথে আপনি আপনার জীবন কাটাবেন বলেছিলেন। এই ঝুপড়ি বাড়িতে আমি জীবন কাটাবো? আমি রাজ্যের রাজকুমারী। আপনাদের এত বড় সাহস কিভাবে হয়? আমরা তো আর মিথ্যে কথা বলছি না, তোমাকে বন্যা থেকেই উদ্ধার করে এনেছি আমার ছেলে। কাল থেকে তো আমাদের বাড়িতেই আসো। আমার কিছু মনে নেই, তবে এটুকু মনে আছে যে আমি কাল বিকেলে ঘুরতে বেরিয়েছিলাম। আচ্ছা, হয়তো হবে আপনারা আমাকে উদ্ধার করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। বাবাকে বলে কিছু টাকা পাঠিয়ে দেব, আপনাদের সাহায্য হয়ে যাবে। না না, আমাদের টাকার দরকার নেই। আপনি যে আমাকে প্রতিশ্রুতি দিলেন আমার সাথে জীবন কাটাবেন। একদম উল্টো পাল্টা ভাবে আমাকে বোঝানোর চেষ্টা করবেন না, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবার। বাবা আমার জন্য একটা রাজপুত্র দেখেছে, আর আমি নাকি এই ঝুপড়ি বাড়িতে দিন কাটাবো? আমি মিথ্যে কথা বলছি? আচ্ছা, আপনি না হয় রাজকুমারী, আমিও তো একটা মানুষ, আপনিও একটা মানুষ, তাহলে অসুবিধাটা কোথায়? একদম আমার সামনে নাটক করবেন না, এসব আমার মোটেও ভালো লাগে না। বলছি বাবাকে বলে টাকা পাঠিয়ে দেব, হবে না? আমি নাকি বিয়ে করব। আমি চললাম, আর যদি আপনারা সাহায্য করে থাকেন তার জন্য ধন্যবাদ। এত কিছু স্বপ্ন দেখানোর পর রাজকুমারী মোহিনী গরিব কাঠুরের রতনের মন ভেঙে চলে গেল। তিনি বুঝিয়ে দিয়ে গেলেন এই দুনিয়ায় অর্থটাই শেষ কথা।